তোমাদেরকে শুরুতে একটা দারুণ অ্যানিমেশন দেখাচ্ছি। সেটা হচ্ছে একটা ব্যাটারির সাথে তোমরা দেখতে পাচ্ছ একটা লাইটকে সুন্দরভাবে যুক্ত করা আছে এবং এই লাইট এবং ব্যাটারির মাঝে একটা ছোট্ট সুইচ দেওয়া, যে সুইচটাকে আমরা যখন অন করব তখন লাইটটা জ্বলে উঠবে, আর সুইচটাকে যখন আমরা অফ করব তখন লাইটটা বন্ধ হয়ে যাবে। তার মানে ব্যাটারি থেকে এমন একটা এনার্জি যেটা আমাদের এই বাল্বের মধ্যে গেল, যার পর সেটা আলোক শক্তি বা লাইট এনার্জিতে কনভার্ট হলো। তাহলে এখানে ব্যাটারি থেকে যে কিছু একটা যাচ্ছে আমাদের লাইটের মধ্যে, এ যাওয়ার জন্য অবশ্যই আমরা এখানে একটা নির্দিষ্ট জিনিস ইউজ করেছি, যেটাকে তোমরা ওয়্যার বা কেবল বা তার বলে থাকো। দ্যাট মিনস আমরা এখানে এক কথায় ওয়্যার বা কেবলকে ইউজ করেছি। তার মানে ব্যাটারি থেকে এমন কিছু জিনিস তৈরি হয়েছে যেগুলো এই ওয়্যার বা তারের মাধ্যমে প্রবাহিত হয়ে এই লাইটটাকে জ্বালিয়েছে। তাহলে এখানে তোমরা একটা তড়িৎ পরিবাহিতা বা কারেন্টের যেই প্রবাহ সেটা সম্পর্কে একটা ধারণা পেতে পারো। দ্যাট মিনস ব্যাটারি থেকে আমাদের কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হয়ে আমাদের এই বাল্বটা জ্বালায়। যখন আমরা এই প্রবাহটাকে বন্ধ করে দেবো আমাদের এই সুইচের মাধ্যমে, তখন কিন্তু লাইটটা জ্বলছে না। বাট যখন আমরা এই প্রবাহটাকে চালানো শুরু করব সুইচটাকে ক্লোজ করার মাধ্যমে, তখন সহজেই কিন্তু আমাদের এই বাল্বটা জ্বলে উঠবে। তার মানে এই যে আমরা সুইচটাকে বন্ধ করছি যেই জিনিসটাকে দিয়ে, খেয়াল করে দেখো একটা জিনিস উঠছে আর নামছে, এটাও কিন্তু একটা পরিবাহী হিসেবে তখন কাজ করবে। দ্যাট মিনস এটাও খুব সহজে আমাদের ব্যাটারি থেকে এমন কিছু উপাদান আছে যেগুলোকে প্রবাহিত করবে লাইটের মধ্য দিয়ে। তারপর আমরা আরও একটা ভিন্ন জিনিস দেখব বা ভিন্ন অ্যানিমেশন দেখব, সেটা হচ্ছে অনেকটা এটা। খেয়াল করে দেখো এখানেও কিন্তু আমরা লাইটটাকে জ্বালাচ্ছি, বাট এক্ষেত্রে আমরা কিন্তু কোনো সুইচকে ইউজ করিনি। আমরা কি করেছি, সিম্পলি দুই পাশে দুইটা ভিন্ন পাত্র রেখেছি। এই পাত্রগুলোর মধ্যে আমরা ভিন্ন কেমিক্যাল ইউজ করেছি এবং ওই কেমিক্যালগুলো থেকে আমরা আলাদা দুটো রড, যেগুলোকে আমরা তড়িৎদ্বার বলি বা ইলেকট্রোড বলি, সেগুলোকে ওই লাইটের তারের সাথে যুক্ত করেছি। এতে করে হচ্ছে কি, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে পাত্রটা আছে সেখানে যে দ্রবণটা আছে, সেই দ্রবণের মধ্য থেকে দুইটা ইলেকট্রন সুন্দরভাবে প্রবাহিত হলো, হয়ে এই ইলেকট্রনটা লাইটের মধ্যে দিয়ে গেল। আমি যদি ইলেকট্রনের প্রবাহটা তোমাদেরকে দেখাই, তাহলে খেয়াল করো আমাদের এখানে এই যে তড়িৎদ্বারটা দেখতে পাচ্ছ জিঙ্কের তৈরি, এই তড়িৎদ্বার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ধাতব পাত। এর মধ্যে দিয়ে আমাদের দুইটা ইলেকট্রন ফ্লো হয়ে লাইটের কাছে গেল, পরবর্তীতে ওই দুইটা ইলেকট্রন আমাদের পরবর্তী যেই পার্টটা আছে বা পাত্রটা আছে তার কাছে চলে গেল। তার মানে এখানেও কিন্তু আমরা একটা ইলেকট্রনের প্রবাহ দেখতে পাচ্ছি এবং এই ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে কিন্তু আমাদের এই লাইটটা জ্বলছে। তাহলে এখান থেকে কিন্তু একটা ভালো ডিসিশন নেওয়া যায়, সেটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে আমরা চাইলেই যে কোনো বৈদ্যুতিক ডিভাইসগুলোকে চালাতে পারি। তার মানে বৈদ্যুতিক ডিভাইসগুলোর মধ্যে আমরা যদি কাজ করতে চাই, তাহলে অবশ্যই তার মধ্যে ইলেকট্রনের যে প্রবাহ সেটা তৈরি করতে হবে। তাহলে আমাদের আজকের মেইন যে টপিক সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা বা ইলেকট্রিক্যাল কন্ডাকশন। এবং এই পরিবাহিতা বিষয়টা হচ্ছে এরকম যে আমরা তো কোনো একটা অ্যাটম সম্পর্কে জানি বা পরমাণু সম্পর্কে জানি। ওই পরমাণু বা অ্যাটমের মধ্যে কিন্তু দুইটা কমন জিনিস থাকে, একটা থাকে হচ্ছে ইলেকট্রন আর একটা থাকে হচ্ছে প্রোটন। তো এই যে ইলেকট্রন এবং প্রোটন থাকে, আমি যদি লিখি একপাশে একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন আর প্রোটনের মধ্যে প্রোটন কখনোই নড়াচড়া করতে পারে না। এটা অল টাইম পরমাণুর কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং এটি সবসময় নিউট্রনের সাথে আবদ্ধ থাকে এবং কখনোই আমরা প্রোটনকে নড়াচড়া করতে পারি না। বাট ইলেকট্রনটা সাধারণত পরমাণুর বাইরের কক্ষপথগুলোতে থাকে এবং সে সহজেই মুভমেন্ট করতে পারে। তার মানে ইলেকট্রনের একটা ধর্ম হচ্ছে সে সহজেই মুভমেন্ট করতে পারবে বা একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে যেতে পারবে। সব ক্ষেত্রে যাবে না, কিছু ক্ষেত্রে তারা হয়তো যেতে পারবে। যেমন কিছু কিছু পরমাণুতে আমরা যদি তাদেরকে এক্সাইটেড করি, তাপ প্রয়োগ করে বা চাপ প্রয়োগ করে, তখন কিন্তু ইলেকট্রনগুলো সরাসরি চলে যেতে পারে। তো ইলেকট্রনের প্রবাহ যে পদার্থগুলোর মধ্যে খুব সহজেই হয়ে থাকে, তখন আমরা বলতে পারি সেটা আসলে একটা তড়িৎ পরিবাহিতা বহন করে। দ্যাট মিনস তার ধর্মটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তাহলে তড়িৎ পরিবাহিতার কথা যদি বলি, সেটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ যেই জিনিসটাকে মেনটেন করতে পারে, সেই ঘটনাটাই হচ্ছে তড়িৎ পরিবাহিতা। এবং এই তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে আমরা দুই ধরনের তড়িৎ পরিবাহিতা দেখতে পাই। একটা হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহী এবং আরেকটা হচ্ছে আমাদের তড়িৎ অপরিবাহী। তো তড়িৎ পরিবাহী আর অপরিবাহী এক্সাম্পল সহ আমরা এখানে দেখব। খেয়াল করে দেখো তড়িৎ পরিবাহী বিষয়টা আসলে কীরকম। যদি কোনো একটা পদার্থ তড়িৎ পরিবাহী হতে চায়, তাহলে ওই পদার্থের কতগুলো গুণ থাকতে হবে। ফার্স্ট গুণ হচ্ছে ওই পদার্থটা ধাতু হতে পারে বা মেটাল হতে পারে। দ্যাট মিনস আমি যদি এখানে বাংলায় লিখি, তাহলে আমি বলতে পারি ওই পদার্থটা ধাতু হতে পারে বা ধাতব পদার্থ হতে পারে। এবং ওই পদার্থটা চাইলে অধাতু হতে পারে বা অধাতব পদার্থ হতে পারে। এবং ওই পদার্থটা চাইলে গলিত পদার্থ হতে পারে। গলিত বা বিগলিত মানে হচ্ছে কি,
আমি সহজে লিখি, এটা হচ্ছে লিকুইড পদার্থ হতে পারে। তার মানে এই 3 ধরনের পদার্থ কিন্তু হতে পারে যদি কোনো একটা পদার্থ তড়িৎ পরিবাহী হতে চায়। তাহলে যে সমস্ত ধাতু বা অধাতু বা হচ্ছে লিকুইড বা গলিত বা বিগলিত ক্যাটাগরির পদার্থগুলো তাদের মধ্যে বিদ্যুৎ চলাচল করাতে পারে বা ইলেকট্রনের পরিবহন ঘটাতে পারে, তারাই হচ্ছে তড়িৎ পরিবাহী। তার মানে তড়িৎ পরিবাহী বিষয়টাই হচ্ছে কি, যেখানে ইলেকট্রনের প্রবাহ ঘটবে বা ইলেকট্রনের মুভমেন্ট ঘটবে। তার মানে আমি যদি এখানে একটু দেখিয়ে দিই, ইলেকট্রনটা যখনই মুভমেন্ট করবে এরকম পদার্থগুলোর মধ্যে, তখন আমি বলতে পারি ওই পদার্থটা হচ্ছে তড়িৎ পরিবাহী পদার্থ। তড়িৎ পরিবাহীকে ইংলিশে বলা হয় ইলেকট্রিক কন্ডাক্টর। তার মানে কন্ডাক্টর মানে হচ্ছে তড়িৎ পরিবাহী যারা ইলেকট্রনের মুভমেন্ট করাতে পারে। এবং আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সিলভারটাকে আমরা এজি হিসেবে চিনি, গোল্ড যেটাকে আমরা পর্যায় সারণীতে এইউ হিসেবে চিনি, কপার হচ্ছে আমাদের সিইউ, তারপর হচ্ছে স্টিল, তারপরে সি ওয়াটার, স্টিল মানে হচ্ছে ইস্পাত, সি ওয়াটার মানে হচ্ছে সমুদ্রের পানি। সমুদ্রের পানিটা হচ্ছে কিন্তু একটা বিগলিত অবস্থা বা লিকুইড ফরম্যাট, বাট এটাও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তার মানে ওর শরীরের মধ্যে সে ইলেকট্রনের প্রবাহ ঘটাতে পারে। তারপরে হচ্ছে আমাদের তড়িৎ অপরিবাহী পদার্থ। তড়িৎ অপরিবাহী হচ্ছে টোটালি তড়িৎ পরিবাহীর ভিন্ন রূপ, মানে হচ্ছে উল্টো রূপ, যেখানে করা হয় কি, যে ইলেকট্রন যদি প্রবাহ হতে না পারে, কোনো ধাতু বা অধাতু বা লিকুইডের মধ্যে যদি ইলেকট্রনের মুভমেন্ট না ঘটে, তখনই আমরা বলতে পারি সেটা হচ্ছে তড়িৎ অপরিবাহী পদার্থ। তার মানে তড়িৎ অপরিবাহী পদার্থগুলো কিন্তু আমাদের মেটাল হতে পারে বা ধাতু হতে পারে, নন মেটাল বা অধাতু হতে পারে, অথবা লিকুইড হতে পারে। বাট একটাই প্রবলেম, এদের মধ্যে কোনো ইলেকট্রনের প্রবাহ ঘটবে না। তাহলে নো মুভমেন্ট অফ ইলেকট্রন। তার মানে এমনও কিছু পদার্থ আছে পৃথিবীতে যেখানে তার পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রনগুলো চলাচল করে না। এখন এখানে একটা কনফিউশন আছে, ইলেকট্রন চলাচল করে না মানে কি? মানে হচ্ছে কোনো একটা পরমাণুর চারপাশে কিন্তু ইলেকট্রন অবশ্যই ঘুরতে থাকে, তাই না? অল টাইম 3D ওয়েতে ঘুরতে থাকে, এটা হচ্ছে ইলেকট্রনের চলাচল। বাট এখানে ইলেকট্রনের মুভমেন্ট হয় না বলতে বোঝায় ইলেকট্রনগুলো একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে কখনোই যায় না। দ্যাট মিনস ইলেকট্রনটা যদি হয় এটা যদি হয় একটা অ্যাটমের মধ্যে, তাহলে সে কিন্তু কখনোই অন্য কোনো অ্যাটমের মধ্যে যেতে পারবে না। যদি যায় সেটাকে বলা হয় ইলেকট্রনের মুভমেন্ট, আর যদি না যায় সেটাকে আমরা বলবো কি, নো মুভমেন্ট। দ্যাট মিনস সেখানে কোনো ইলেকট্রনের মুভমেন্ট হয়নি। তো একটা পরমাণু থেকে বা একটা অ্যাটম থেকে ইলেকট্রন যদি আরেকটা অ্যাটমে যায়, সেটাকে আমি বলবো কি, তড়িৎ পরিবাহী অবস্থা, বা বলা যায় ওই পদার্থটা হচ্ছে তড়িৎ পরিবাহী বা কন্ডাক্টর। আর যখন ইলেকট্রন এরকম একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে না যাবে, তখন সেটাই হচ্ছে কি, তড়িৎ পরিবাহী মানে অপরিবাহিতা, বা এটাকে আমরা ইলেকট্রিক ইনসুলেটর বলতে পারি। তো এই যে আমরা এটাকে নন কন্ডাক্টর বলতে পারি বা ইনসুলেটরও বলতে পারি, দুটো নামে এটাকে ডাকতে পারি। তো সেটার কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন রাবার, যেটা আমরা টায়ার ইউজ করি, বা বলা যায় আমরা মানে পেন্সিল দিয়ে যে ইরেজারটা ইউজ করা হয় মোছার জন্য, সেটাও কিন্তু একটা রবার হিসেবে কাজ করে। তো তারপর হচ্ছে গ্লাস বা কাঁচ, এটা কখনোই তড়িৎ পরিবাহী করে না। তারপরে অয়েল বা তেল, যে কোনো ধরনের তেল কিন্তু তড়িৎ অপরিবাহী। ডায়মন্ড, যেটাকে আমরা হীরা বলে থাকি, অনেক দামি একটা পদার্থ, এটাও কিন্তু কখনো তড়িৎ পরিবাহী করে না। তারপরে ড্রাই উড মানে হচ্ছে কি, শুকনো কাঠ, এবং এই শুকনো কাঠের মধ্যে তুমি এরকম ইলেকট্রনের প্রবাহ দেখবে না। এছাড়া আমি এখানে এক্সট্রা একটা এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড বা হচ্ছে যৌবযৌগ। তোমরা সবাই অর্গানিক কম্পাউন্ডের নাম শুনেছ বা যৌবযৌগের নাম শুনেছ। তো এই অর্গানিক কম্পাউন্ড বা যৌগযৌগ কিন্তু কখনোই সেভাবে তড়িৎ পরিবহন করে না, তাই এদেরকে আমরা তড়িৎ অপরিবাহী বলি বা ইনসুলেটর বলে থাকি। যেমন আমি এক্সাম্পল দিতে পারি মিথানল, ইথানল, তারপর হচ্ছে মিথেন গ্যাস, ইথেন গ্যাস, তারপরে বেনজিন আছে, টলুইন আছে, যা যা আছে আমরা যৌগযৌগে পড়েছিলাম, সবগুলো কম্পোনেন্ট হচ্ছে তড়িৎ অপরিবাহী হিসেবে কাজ করবে। তো এখন এই যে তড়িৎ পরিবাহী সম্পর্কে আমরা জেনেছি, তড়িৎ পরিবাহীকে আবার দুইটা আলাদা ক্লাসে বিভক্ত করা হয় বা দুইটা আলাদা ভাগে বিভক্ত করা হয়। তো আমি একটু এই জিনিসগুলো মুছে দিচ্ছি, যেহেতু তোমরা অলরেডি জেনে গেছো যে তড়িৎ পরিবাহী জিনিসটা কি। তো এখন দেখো, এই তড়িৎ পরিবাহীটা আসলে দুই ধরনের হয়। আমি যদি একটু নাম্বারিং করি, এই জায়গায় নাম্বারিং না করে আমি একটু সামনে করি। একটা নাম্বার হচ্ছে আমাদের তড়িৎ সুপরিবাহী, দ্যাট মিনস গুড কন্ডাক্টর। তো এদেরকে আমরা বলে থাকি সুপরিবাহী। এবং আরেক ধরনের পদার্থ আছে যারা হচ্ছে অর্ধপরিবাহী, বা এদেরকে অনেক সময় কুপরিবাহী বা ব্যাড কন্ডাক্টর বলা হয়। তো আমরা এটাকে অর্ধপরিবাহী বলতে পারি। এবং এই দুটো ভাগ হচ্ছে কোত্থেকে এসেছে? অবশ্যই তড়িৎ পরিবাহী থেকে এসেছে। তার মানে তড়িৎ পরিবাহী
হচ্ছে এমন কিছু পদার্থ যেগুলো ইলেকট্রনের বহন করতে পারে বা তড়িৎ পরিবহন করতে পারে। বাট ওর মধ্যে আরও দুইটা প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তড়িৎ সুপরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ কুপরিবাহী বা অর্ধপরিবাহী। সুপরিবাহীগুলো কীরকম? এরা আসলে 100% তার মধ্যে দিয়ে ইলেকট্রনকে প্রবাহ করতে পারে। তার মানে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম বা একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে খুব সহজে ইলেকট্রন পরিবাহী হতে পারে। যেমন তামা, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে লোহা, তারপর জিঙ্ক বা দস্তা, তারপর অ্যাসিড মিশ্রিত পানি, খাদ দ্রবণ, লবণ দ্রবণ, এরা সবাই হচ্ছে তড়িৎ সুপরিবাহী। তো এই জিনিসগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। তার মানে সুপরিবাহী বলতে তুমি খুব সহজে কিন্তু এক্সাম্পলগুলো পেয়ে যাচ্ছ। বাট অর্ধপরিবাহীর কথা যদি বলি, এরা আসলে সবসময় মানে কি বলবো 100% হারে ইলেকট্রনকে ফ্লো করতে পারে না। অর্থাৎ এই ধরনের পদার্থের মধ্যে ইলেকট্রনের প্রবাহ ঘটে, বাট সেটা খুবই অল্প পরিমাণে ঘটে, বেশি পরিমাণে ঘটে না। বাট তোমাদেরকে অর্ধপরিবাহী এক্সাম্পলগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। খুব বিখ্যাত একটা অর্ধপরিবাহী হচ্ছে আমাদের সিলিকন, তারপর হচ্ছে আমাদের জার্মেনিয়াম, তারপর হচ্ছে আমাদের গ্যালিয়াম আছে, তারপর হচ্ছে আর্সেনিক আছে, তারপর অ্যান্টিমনি আছে। অনেক ধরনের অর্ধপরিবাহী পদার্থ আছে, বাট আমরা এই 4 ধরনের অর্ধপরিবাহী পদার্থের এক্সাম্পলটা খুব ভালোভাবে শিখে রাখবো। একটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে জার্মেনিয়াম, একটা হচ্ছে গ্যালিয়াম আর একটা হচ্ছে আর্সেনিক। এবং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধপরিবাহী, এরা খুব কম পরিমাণ ইলেকট্রন প্রবাহ করে। বাট আমি যদি এই অর্ধপরিবাহীর মধ্যে বাইরে থেকে এক্সট্রা কিছু ভেজাল ইউজ করি, ভেজাল মানে হচ্ছে অন্য কোনো ম্যাটেরিয়াল যদি ইউজ করি, হতে পারে সেটা অ্যালুমিনিয়াম, হতে পারে সেটা অ্যান্টিমনি, তখন কিন্তু এই অর্ধপরিবাহী পদার্থের যেই পরিবহন ক্ষমতা আছে সেটা অনেক পরিমাণে বেড়ে যাবে। তাহলে তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে আমরা দুইটা মানে পয়েন্ট পেলাম, একটা হচ্ছে তড়িৎ পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। বাট তড়িৎ পরিবাহীর ভিতরে আমরা আরও দুইটা ক্লাস পেলাম, একটা হচ্ছে সুপরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে আমি একটু সুপরিবাহীর এক্সাম্পলগুলো লিখে ফেলি। যেমন লোহা হচ্ছে খুব ভালো একটা সুপরিবাহী, তার মানে এটাকে আমরা আয়রন হিসেবে চিনি। তারপর কপার হচ্ছে একটা ভালো সুপরিবাহী। তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ যে গোল্ড আছে, সেটাও কিন্তু একটা ভালো সুপরিবাহী। সিলভার, যেটা আমি এক্সাম্পল দিয়েছি এখানে, সেটাও কিন্তু একটা ভালো সুপরিবাহী হিসেবে কাজ করবে। তো এখন এই যে আমরা দুটো ভাগে ভাগ করলাম তড়িৎ পরিবাহীকে, এই দুটো ভাগে ভাগ করার একটা সিস্টেম আছে। এই সিস্টেমকে বলা হয় তড়িৎ পরিবহনের মাত্রা এবং তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে ভাগ করা। তার মানে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে তড়িৎ পরিবহনের যে মাত্রা আছে সে মাত্রা এবং তড়িৎ পরিবহনের যে ক্ষমতাটা আছে, মানে কি পরিমাণ তড়িৎ প্রবাহ করতে পারবে, সেই ক্ষমতার উপর ভিত্তি করে আমরা এখানে তড়িৎ পরিবাহিতাকে জাস্ট দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সুপরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী। বাট আমরা যদি তড়িৎ পরিবহনের যে পদ্ধতি আছে, দ্যাট মিনস কী কৌশলে আমাদের তড়িৎটা পরিবহন হচ্ছে, তার উপর ভিত্তি করে কিন্তু তড়িৎ পরিবাহীকে আবার আরও দুই ভাগে ভাগ করা যায়। তাহলে চলো আমরা সেটা একটু দেখে ফেলি। সেই দুটো ভাগ হচ্ছে একটা ধাতব পরিবাহী এবং আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো সেটা একটু পরে দেখবো আমরা। তো আমি দেখিয়ে ফেলি, একটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট পরিবাহী। এবং এই ক্ষেত্রে আমরা যে ভাগটা করেছি সে ভাগটা হয়েছে তড়িৎ পরিবহনের যে কৌশল আছে বা পদ্ধতি আছে তার উপর ভিত্তি করে। তার মানে এটা হচ্ছে তড়িৎ পরিবহনের পদ্ধতি। কি পদ্ধতিতে আমরা তড়িৎ পরিবাহিত করব তার উপর ভিত্তি করে আমরা এই দুটো ভাগ তৈরি করতে পারি। তো ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী মানে হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে আমাদের এখানে একটা সলিড পদার্থ বা কঠিন পদার্থ লাগবে। ধাতু জিনিসটা কি, কঠিন বা সলিড। তার মানে আমরা যদি এখানে একটা সলিড বা কঠিন পদার্থ নিই, সেই কঠিন পদার্থের মধ্যে দিয়ে যদি ইলেকট্রনকে প্রবাহ করাই বা তড়িৎকে বা কারেন্টকে বা বিদ্যুৎকে বা ইলেকট্রিসিটিকে যদি প্রবাহ করাই, তাহলে তার যদি কোনো রাসায়নিক পরিবর্তন না ঘটে তবে সেই সমস্ত পরিবাহী হবে কি ধাতব পরিবাহী বা ইলেকট্রনিক পরিবাহী। তো তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু একটা অ্যালুমিনিয়ামের তার বা কেবল যুক্ত আছে এবং তারা টুইস্টেড অবস্থায় আছে বা কিছুটা প্যাচানো অবস্থায় আছে। তুমি যদি খেয়াল করে দেখো, এদের মধ্যে দিয়ে আমি যদি ইলেকট্রনকে প্রবাহ করি, তাহলে এই ইলেকট্রনের প্রবাহের ফলে তাদের কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হবে না। তাহলে বিষয়টা কীরকম, যে কোনো একটা ধাতুর কথা যদি বলি, অনেক ধরনের ধাতু আছে, যেমন সিলভার হচ্ছে আমাদের একটা ধাতু, কপার হচ্ছে আমাদের একটা ধাতু, অ্যালুমিনিয়ামকে একটা ভালো ধাতু, তারপর হচ্ছে গোল্ড আমাদের একটা ধাতু। তো এই সমস্ত ধাতুর যেই পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসটার মধ্যে প্রোটন কখনোই চলাচল করতে পারে না। এদের জাস্ট আউটার মোস্ট শেল বা বলা যায় সর্ববহিঃস্থ স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে চলাচল করে, এবং ওই ইলেকট্রনগুলো যখন একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে চলাচল করে তখন সেই ইলেকট্রনগুলোকে বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজেশন ইলেকট্রন, মানে ডিলোকালাইজড ইলেকট্রন। তো এই সমস্ত সঞ্চরণশীল ইলেকট্রনগুলো সামান্য কিছু পরিমাণ বিভব পার্থক্য যদি পায় দুটো প্রান্তে কোনো একটা তার বা কোনো একটা মেটালের, তখন তারা একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের দিকে চলাচল করে। তো এই চলাচলের ফলে
তারা মানে একটা তড়িৎ প্রবাহ তৈরি করে। মানে বিষয়টা এরকম, ধরো এটা হচ্ছে আমাদের একটা মেটাল, দ্যাট মিন্স মেটালের এটা হচ্ছে ধরো এ প্রান্ত আর এটা হচ্ছে আমাদের বি প্রান্ত। আমি করলাম কি, আমি এ আর বি এর মাঝে একটা বিভব পার্থক্য তৈরি করলাম। কোনো একটা ব্যাটারি ইউজ করে করতে পারি বা কোনো একটা ডিসি সোর্স ইউজ করে করতে পারি। তো এই ব্যাটারিটার মাধ্যমে যে বিভব পার্থক্যটা তৈরি হবে, সেই বিভব পার্থক্যের জন্য আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রনের ফ্লো হবে। আমি ধরে নিলাম এই বিন্দুর বিভব হচ্ছে সবচেয়ে বেশি, বি বিন্দুর বিভব হচ্ছে কম। তার মানে এই বিন্দু থেকে বি বিন্দুতে তখন ইলেকট্রনের একটা প্রবাহ তৈরি হবে, এবং এই ইলেকট্রনের প্রবাহ তৈরি হওয়ার পরেও আমাদের এই তার বা কন্ডাক্টরের যদি কোনো ফিজিক্যাল চেঞ্জ না ঘটে বা তার মধ্যে যদি কোনো কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন যদি না ঘটে, তাহলে বুঝতে হবে আমাদের এখানকার তারটা হচ্ছে কি একটা ধাতব পরিবাহী। তার মানে ধাতব পরিবাহীর মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে কি, তাদের মধ্যে দিয়ে অবশ্যই ইলেকট্রনের প্রবাহ ঘটবে, বাট সেক্ষেত্রে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটবে না। এখন তুমি যদি এই ধাতব পরিবাহী কয়েকটা বৈশিষ্ট্য দেখো, তাহলে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি, তারা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। তাহলে আমি কিছু বৈশিষ্ট্য শর্টকাটে লিখে দিচ্ছি এখানে। তো ফার্স্ট কথা হচ্ছে কি, তার মধ্যে ডি লোকালাইজড ইলেকট্রন থাকে, বা ধাতব যেই পরমাণুটা আছে সেই পরমাণুর মধ্যে কিছু মুক্ত বা ফ্রি ইলেকট্রন থাকে, এবং এই ইলেকট্রনগুলো উপস্থিত থাকার ফলেই কিন্তু তারা তড়িৎ পরিবহন করতে পারে। তারপর আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে ধাতব পদার্থের মধ্যে দিয়ে যখন এরকম ইলেকট্রনটা ফ্লো হয়, তখন প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু একে অপরের সাথে ধাক্কা লাগে। কারণ ইলেকট্রন যখন ফ্লো হচ্ছে, তার মানে কি, তারা সামনের ইলেকট্রনকে ধাক্কা দিবে। তো এই ধাক্কা দেওয়ার ফলে কিন্তু তাদের মধ্যে একটা ঘর্ষণ তৈরি হবে বা সংঘর্ষ তৈরি হবে। আর তোমরা জানো যে কোনো সংঘর্ষের ফলে তাপ তৈরি হয় বা তাপশক্তি তৈরি হয়। তাহলে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের এখানে ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ পরিবাহিত হবে বা ইলেকট্রন যখন ফ্লো হবে, তখন তাদের মধ্যে তাপশক্তি তৈরি হবে বা টোটাল যেই মেটালটা আছে সেটা গরম হয়ে যাবে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে হিট এনার্জি তৈরি হবে ধাতব পরিবাহীর মধ্যে যখন ইলেকট্রন ফ্লো হবে। আরেকটা মেন বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। তার মানে আমরা এটাও লিখতে পারি যে নো কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ মানে হচ্ছে কি, আমি একটু পরে দেখাচ্ছি, আগে লিখে নিই, নো কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ মানে হচ্ছে কি, তুমি একটা অ্যালুমিনিয়ামের এরকম তার নিলে বা অয়ার নিলে এবং তার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করলে, তো বিদ্যুৎ পরিবহন করার পর তুমি দেখলে সেটা অ্যালুমিনিয়াম যা ছিল তাই আছে। তার মানে অ্যালুমিনিয়ামটা পরিবর্তন হয়ে অন্য কোনো কিছু তৈরি করেনি। তো যদি অন্য কোনো কিছু তৈরি করতো, ধরা যাক অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করতো বা অ্যালুমিনা তৈরি করতো, তখন তুমি বুঝতে ওটা একটা রাসায়নিক পরিবর্তন ছিল। বাট যেহেতু অ্যালুমিনিয়ামটা অ্যালুমিনিয়াম হিসেবেই আছে, তার মানে এখানে কোনো কেমিক্যাল চেঞ্জ ঘটেনি। তার মানে এটা হচ্ছে কি আমাদের একটা ভালো বৈশিষ্ট্য যে ধাতব পরিবাহী বা ইলেকট্রনিক পরিবাহীতে কোনো কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন ঘটে না। তারপরে হচ্ছে আমাদের যেহেতু এটা একটা ধাতব পরিবাহী, তার মানে ওর মধ্যে অবশ্যই কারেন্ট কাজ করবে, ভোল্টেজ কাজ করবে এবং একটা রোধ বা রেজিস্ট্যান্সও কাজ করবে। কেননা কারেন্ট যখন ফ্লো হবে তখন কিন্তু সামনে সে একটা বাধা পাবে, এবং ওই বাধাটাকে আমরা রোধ বলে থাকি। আর মজার বিষয় হচ্ছে কি, আমরা যতক্ষণ ধরে এখানে কারেন্ট বা ইলেকট্রিসিটির কথা বলেছি, এটা আসলে ইলেকট্রন প্রবাহের বিপরীতে কাজ করে। দ্যাট মিনস ইলেকট্রন যদি এ থেকে বি এর দিকে প্রবাহিত হয়, তাহলে আমাদের কারেন্ট বা তড়িৎ এটা অবশ্যই বি থেকে এর দিকে প্রবাহিত হবে, এবং কারেন্ট বা তড়িৎকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। এবং কারেন্ট কিন্তু আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তার মানে আমি যদি এখানে দেখাই যে কারেন্টটা আসলে বি থেকে এতে প্রবাহিত হচ্ছে, তার মানে বি বিন্দুর বিভব যেটা সেটা হচ্ছে বেশি, এই বিন্দুর যে বিভব সেটা হচ্ছে কম। তো একদম শুরুতে তোমাদের বোঝানোর জন্য ইলেকট্রনের দিক অনুসারে আমি বলেছিলাম তড়িৎ প্রবাহ, আসলে তা না। সবসময় মনে রাখবি ইলেকট্রন যে দিকে প্রবাহিত হয়, তড়িৎ বা কারেন্ট তার উল্টো দিকে প্রবাহিত হয়। তাহলে আমাদের এখানে বি বিন্দুর বিভব বেশি, এই বিন্দুর বিভব কম ধরে নিতে হবে, কেননা কারেন্ট কিন্তু এখন বি থেকে এর দিকে যাচ্ছে। তাহলে উল্টোভাবে ইলেকট্রন এ থেকে বি এর দিকে যাচ্ছে। তো আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের এখানে যে ধাতব পরিবাহী আছে, এই ধাতব পরিবাহীটা অবশ্যই ওহমসের সূত্র মানে ব্যবহার করে বা প্রযোজ্য হয়। ওহমের সূত্র হচ্ছে কি, দুই প্রান্তের বিভব পার্থক্য ভি ইজ ইকুয়াল টু যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে আই ইন্টু ওর মধ্যে যে পরিমাণ বাধা আছে ওই কন্ডাক্টর বা ধাতুর মধ্যে, সেটা হচ্ছে আর। তো এই দুটোর গুণফল, তার মানে তড়িৎ বা কারেন্ট এবং রোধক, এই দুটোকে গুণ করলে আমরা বিভব পার্থক্য পাবো ওই মেটালের দুই প্রান্তে। তো এটাই হচ্ছে আমাদের ওহমসের সূত্র, যেটা আমাদের ধাতব পরিবাহী মেনটেন করে চলে। আরেকটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি যদি ধাতব পরিবাহীতে তাপমাত্রা বৃদ্ধি করো, তখন কিন্তু ওই তাপমাত্রার ফলে আমাদের যে ইলেকট্রনগুলো চলাচল করছিল তাদের কম্পনগুলো আরও বেড়ে যাবে, এবং কম্পন যদি আরও বেড়ে যায় তার মানে সংঘর্ষ আরও বাড়বে, আর সংঘর্ষ যদি বাড়ে তাহলে কিন্তু কারেন্ট ঠিকঠাক মতো ফ্লো হতে পারবে না। তার মানে আমি যদি তাপমাত্রা বাড়াই,
তখন কিন্তু আমাদের তড়িৎ পরিবহন ক্ষমতা যেটা আছে বা কারেন্টের যে প্রবাহ আছে সেই কারেন্টের প্রবাহটা কমে যাবে। তো উপরের দিকে সাইন মানে হচ্ছে কি আমি উপরের দিকে তীর দ্বারা বাড়ানোটাকে বুঝিয়েছি এবং নিচের দিকে তীর দেওয়াটাকে আমি কমানো বুঝিয়েছি। এজন্য তোমরা যদি কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করো এবং ওই তারটাকে যদি বাইরে থেকে আগুন দিয়ে গরম করে ফেলো, তখন কিন্তু সে তারের মধ্যে দিয়ে আর ভালো কারেন্ট প্রবাহিত হতে পারবে না, তড়িৎ পরিবহন ক্ষমতাটা তার হ্রাস পাবে। এবার আসি আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক পরিবাহীতে। তো সেক্ষেত্রে দেখো এখানে একটা ছোট্ট ছবি দেওয়া আছে। এই ছবির মধ্যে কি করা হয়েছে, এখানে একটা ব্যাটারি যুক্ত করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির মধ্যে দুইটা তার আছে, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো এই নেগেটিভ টার্মিনালটা যেটা সেটা হচ্ছে আমাদের লাইটের সাথে যুক্ত, একটা বাল্বের সাথে যুক্ত। আর পজিটিভ টার্মিনাল যেটা সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পাথ, যেটাকে আমরা জিঙ্ক অথবা কপারের পাথ বলে থাকি, এরকম একটা পরিবাহী পাতের সাথে যুক্ত। তো ওই পাতটা আবার একটা তরলের মধ্যে নিমজ্জিত আছে। আবার লাইটের যে আরেকটা প্রান্ত দেখতে পাচ্ছি, এই প্রান্তটা কিন্তু আরেকটা পাতের সাথে যুক্ত। তুমি দুটোকে কপার অথবা জিঙ্কের পাত ধরে নিতে পারো, সেটা আবার সেম তরলের মধ্যে নিমজ্জিত আছে। এবং এই যে এখানে একটা তরল দেখতে পাচ্ছি, এই তরলের মধ্যে তুমি অনেকগুলো পজিটিভ নেগেটিভ সাইন দেওয়া দেখতে পাচ্ছ। তার মানে এই তরলটা এমন একটা তরল যেটা বিগলিত বা আয়নিত অবস্থায় আছে, যার মধ্যে আয়নগুলো ফ্লো হচ্ছে। আমি যে কোনো একটা আয়নযুক্ত তরল ধরে নিতে পারি, সেটা হচ্ছে NaCl, যেখানে সোডিয়ামের আয়ন এবং ক্লোরিনের আয়নগুলো সুন্দরভাবে বিগলিত অবস্থা রয়েছে। তো এখন এখানে ব্যাটারি থেকে যে কারেন্টটা আছে সেটা তো অবশ্যই পজিটিভ টার্মিনাল দিয়ে বের হবে। দ্যাট মিনস পজিটিভ টার্মিনাল দিয়ে আমি আই পরিমাণ কারেন্টকে বের করতে পারবো, এবং নেগেটিভ টার্মিনাল দিয়ে যেটা বের হবে সেটা হচ্ছে ইলেকট্রন বের হবে। এই কারেন্টটা কোথায় গেল, আমাদের জিঙ্কের পাতে গেল। জিঙ্ক যেহেতু পরিবাহী, আবার এই তার যেটা ব্যাটারির সাথে যুক্ত সেটাও যেহেতু পরিবাহী, তো এই কারেন্টটা পরবর্তীতে এই NaCl এর দ্রবণে চলে গেল। যাওয়ার পর সেই কারেন্টটা কিন্তু আবার দ্বিতীয় যে জিঙ্কের পাত আছে সেখানে চলে যাবে। যাওয়ার পর সেটা হচ্ছে উপরের দিকে উঠবে, উঠার পর এই লাইটটাকে সে জ্বালিয়ে দেবে। তার মানে আমি এখানে দেখতে পেলাম যে আমাদের এখানে ধাতব পরিবাহী যেটার কথা বলছি সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে ব্যাটারি এবং এই লাইটের সাথে যুক্ত করা তার বা ওয়্যার, এটা কিন্তু পুরোপুরি ধাতব পরিবাহী। এবং আমরা এখানে এই যে এখানে একটা তরল দেখতে পাচ্ছি NaCl এর তরল, এইটাই হচ্ছে আমাদের অধাতব পরিবাহী, বা বলা যায় এটা একটা তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক পরিবাহী। তাহলে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক পরিবাহীর কথা যদি বলি, তাহলে তারা হচ্ছে এমন কিছু আয়নিক যৌগ বা পোলার সমযোজী যৌগ যেগুলো তাদের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মাধ্যমে ইলেকট্রন পরিবহন করে, এবং সেক্ষেত্রে তাদের মধ্যে কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে, যে রাসায়নিক পরিবর্তনটাকে বলা হয় জারণ বিজারণ। তবে অনেকগুলো কথা একসাথে বলে ফেলেছি, জাস্ট ভাগে ভাগে আমি দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, আমাদের এখানে জলীয় দ্রবণ থাকতে হবে বা আয়নিত দ্রবণ থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। তাহলে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক পরিবাহী এক কথায় আয়নিক দ্রবণ। আচ্ছা, আমি একটু ঠিক মতো লিখি, এটা হচ্ছে আয়নিক অথবা পোলার সমযোজী হতে হবে, পোলার সমযোজী। পোলার সমযোজী কারা? পোলার সমযোজী হচ্ছে, আচ্ছা আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না যদিও, সমযোজী। পোলার সমযোজী হচ্ছে কি, যে সমস্ত সমযোজী যৌগের মধ্যে আমাদের পোল থাকবে বা প্লাস মাইনাস এই আয়নটা থাকবে, তারা হচ্ছে পোলার সমযোজী। তাহলে পোলার সমযোজী বা আয়নিক যৌগ হতে হবে। একই সাথে তাদের মধ্যে যখন আমরা ইলেকট্রন প্রবাহ করব, তখন তাদের একটা কেমিক্যাল চেঞ্জ হবে বা রাসায়নিক পরিবর্তন হবে। তার মানে এই জায়গাটাতে আমাদের অবশ্যই একটা কেমিক্যাল চেঞ্জ থাকবে, কেমিক্যাল চেঞ্জ থাকবে। কেমিক্যাল চেঞ্জ জিনিসটা কীরকম, যে একদম শুরুতে কিন্তু এটা NaCl ছিল বা খাবারের লবণের একটা জলীয় দ্রবণ ছিল। দ্যাট মিনস NaCl এর সাথে আমাদের এই দ্রবণটা ছিল পানিযুক্ত, দ্যাট মিনস H2O যুক্ত ছিল। যখন আমরা এরকম বিদ্যুৎ পরিবহন করব, দ্যাট মিনস ব্যাটারির সাথে কানেক্ট করবে এই দুটো জিঙ্ক পাতকে, তখন আমাদের NaClটা ভেঙে যাবে। NaCl ভেঙে গিয়ে Na+ তৈরি হবে এবং Cl- তৈরি হবে। H2O বা পানি যেটা, সেটা হচ্ছে ভেঙে যাবে, এবং তোমরা জানো H2O বা পানি ভেঙে গিয়ে H+ তৈরি করে এবং OH- আয়ন তৈরি করে। তো এই যে এই দুটো জিনিস আয়ন তৈরি করলো, এগুলো কিন্তু আমাদের ভেঙে যেয়ে তৈরি হয়ে গেছে, এবং এই টোটাল চেঞ্জটাকে বলা হয় কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন। তার মানে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক পরিবাহী হচ্ছে এমন একটা পরিবাহী যেটার মধ্যে অবশ্যই কেমিক্যাল চেঞ্জ ঘটবে বা রাসায়নিক পরিবর্তন ঘটবে। এবং একই সাথে এখানে একটা বিক্রিয়া ঘটবে, মানে এই রাসায়নিক পরিবর্তনের ফলে যে বিক্রিয়াটা ঘটবে সেই বিক্রিয়ার একটা আলাদা নাম আছে, সেটাকে বলা হয় জারণ বিজারণ বা রেডক্স রিয়াকশন। ইংলিশে এটাকে রেডক্স রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়ে থাকে।
এবং তোমরা অলরেডি কিন্তু জানো যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো কীরকম। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বিক্রিয়াটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের রিডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। তো এই তিনটা বৈশিষ্ট্য যা থাকবে তারাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখন এই যে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখতে পাচ্ছি NaCl+H2O, এরাও কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হয়, অর্থাৎ এরা হচ্ছে দ্রবণীয় লবণ হতে পারে, দ্রবণীয় অ্যাসিড হতে পারে, অ্যাসিড বা পানিযুক্ত অ্যাসিড হতে পারে, তারপর শক্তিশালী হতে পারে, দুর্বল হতে পারে, সব কিছু নিয়ে আমরা জানবো। তবে এখানে একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের ধাতব পরিবাহীর বিপরীত বৈশিষ্ট্য। দ্যাট মিনস আমাদের এই যে লাস্টের একটা বৈশিষ্ট্য ছিল যে ধাতব পরিবাহীতে আমরা তাপমাত্রা বাড়ালে বিদ্যুৎ প্রবাহের পরিমাণটা কমে যেত, সেটা উল্টো ঘটনা ঘটে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মধ্যে। তার মানে আমি যদি একটু ছোট্ট করে লিখি, তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা আছে এই পদার্থটার মধ্যে আমি যদি তাপের পরিমাণটা বাড়াই, খেয়াল করে দেখো, আমি যদি হিটের পরিমাণটা বাড়াই, অর্থাৎ আমি যদি উত্তপ্ত করি NaCl এর এই দ্রবণটাকে, তখন কিন্তু আমাদের কারেন্টের যে পরিমাণটা আছে সেটা কিন্তু কমে না গিয়ে বেড়ে যাবে। এর মেন কারণটা হচ্ছে কি, ধাতব পরিবাহীতে তো আমরা দেখেছিলাম যে তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনের মধ্যে কম্পন শক্তি বেড়ে যায়, ইলেকট্রনের সংঘর্ষ বেড়ে যায়, ফলে ইলেকট্রনগুলো ঠিকঠাক মতো পরিবাহী হতে পারে না, তখন আমাদের কারেন্টের পরিমাণটা কমে যায় বা তড়িতের পরিমাণটা কমে যায়। বাট যখন আমি এরকম বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তাপমাত্রা প্রয়োগ করব, অর্থাৎ নিচ থেকে আমি যখন হিট অ্যাপ্লাই করব, তখন এই যে এখানে বিগলিত বা দ্রবীভূত আয়নগুলো আছে, Na+ আয়ন, Cl- আয়ন অথবা H+OH- আয়ন, এই আয়নগুলো অনেক দ্রুত ছোটাছুটি করবে। আর তরল পদার্থের মধ্যে তোমরা জানো যে তাপ দিলে সেটা কিন্তু অনেক দ্রুত ছোটাছুটি করে, তার আয়নগুলো বা পরমাণুগুলো অনেক স্পিড পায়। ওই দ্রুত চলাচল করার ফলে আমাদের যে কারেন্ট আছে সেই কারেন্টের প্রবাহটাও বেড়ে যাবে, কেননা কারেন্ট কিন্তু আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে আসছে এবং ব্যাটারি নেগেটিভ টার্মিনালের দিকে যাচ্ছে। তো এই যে কারেন্টের আদান প্রদান, এটাকে আমি যদি দ্রুততর করতে চাই তাহলে অবশ্যই আমি এখানে হিট দিব। হিট দিলে হবে কি, Na+, Cl-, H+OH- এদের গতি বাড়বে, আর এদের গতি যখন বাড়বে আমাদের এই কারেন্টের যে ফ্লোটা, এই ফ্লোটাও কিন্তু খুব দ্রুত বেড়ে যাবে। এই জন্য তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক পরিবাহীতে আমি যদি তাপ বেশি পরিমাণ প্রয়োগ করি, তখন বিদ্যুৎ প্রবাহের যে পরিমাণটা আছে সেটাও বেড়ে যাবে। এবার আমরা কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখে ফেলি, যেটা তোমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মানে তোমরা এই এক্সাম্পলগুলো মনে রাখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আগের মতো এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য কানেকশন দেওয়া আছে। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যারা কাজ করে তাদের একটা হচ্ছে অ্যাসিড কাজ করে, একটা হচ্ছে ক্ষার। অ্যাসিড মানে হচ্ছে অম্ল, ক্ষার মানে হচ্ছে বেজ, এবং কিছু লবণও কিন্তু এখানে কাজ করে। আর মনে রাখতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অবশ্যই কিন্তু বিগলিত বা দ্রবীভূত অবস্থায় থাকবে। তা আমি এখন কয়েকটা অ্যাসিডের এক্সাম্পল লিখে ফেলি, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন অ্যাসিড আসলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করে। তা আমি জাস্ট সংকেতগুলো লিখব। প্রথমে আমি বলতে পারি সেটা হচ্ছে HCl অ্যাসিড, দ্যাট মিনস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা একটা ভালো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করতে পারে। তারপর হচ্ছে আমি নাইট্রাস অ্যাসিডের কথা বলতে পারি, HNO2। তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিডের কথা বলতে পারি, সেটা হচ্ছে কি HNO3, নাইট্রিক অ্যাসিডের সংকেত। তারপর আমি বলতে পারি সালফিউরিক অ্যাসিডের কথা, H2SO4। তারপর আমি বলতে পারি সালফিউরাস অ্যাসিডের কথা, দ্যাট মিনস H2SO3, এই সংকেত। তারপর আমি বলতে পারি ফসফরিক অ্যাসিডের কথা, H3PO4। অর্থাৎ এই ধরনের সকল যে অযুব অ্যাসিডগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু ভালো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। তারপর আমরা পারক্লোরিক অ্যাসিডের কথা বলতে পারি, HClO4, এটা একটা ভালো তড়িৎ বিশ্লেষ্য। তারপর কার্বনিক অ্যাসিডের কথা বলতে পারি, H2CO3। তারপরে আরও কিছু অ্যাসিড আছে, যেমন ফর্মিক অ্যাসিডের কথা বলতে পারি, রাইট, HCOOH, এটাকে আমরা মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড হিসেবে লিখতে পারি। তারপর অ্যাসিটিক অ্যাসিডের কথা বলতে পারি বা ইথানোয়িক অ্যাসিডের কথা বলতে পারি, CH3COOH। তো এই কয়টা এক্সাম্পল আমি তোমাদেরকে মোটামুটি দেখালাম। এর মানে এই না যে এই কয়টা এক্সাম্পল আছে, আসলে আরও অনেক ধরনের জৈব অজৈব অ্যাসিড আছে যারা সবাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করে। আর তারপরে আমরা কিছু ক্ষারের এক্সাম্পল দেখতে পারি। ক্ষার মানে হচ্ছে বেস, যেমন খুবই শক্তিশালী একটা ক্ষার হচ্ছে NaOH, এটা তোমাদের খুবই পপুলার একটা ক্ষার, এটা একটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা ক্ষার। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার হিসেবে কাজ করে বা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কথা বলতে পারি, CaOH2। তারপর আমরা আরেকটা বিখ্যাত ক্ষার আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সেটার কথা বলতে পারি। তো এরা সবাই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করবে। তারপরে আমরা কিছু লবণের এক্সাম্পল দেখতে পারি।
লবণ মানে হচ্ছে কি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যেটা তৈরি হয় পানি বাদে সেটাই হচ্ছে কি লবণ। তার মানে লবণের ক্ষেত্রে খুবই বিখ্যাত একটা লবণ হচ্ছে NaCl, যেটা আমরা একটু আগে দেখেছি তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করে। তারপর আমরা KCl এর কথা বলতে পারি। এবং লবণ লেখার খুব ভালো একটা পদ্ধতি হচ্ছে কি প্রথম অংশ ধাতু থাকে, পরের অংশ হচ্ছে অধাতু থাকে। তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড লিখতে পারি, NH4Cl, এটাও কিন্তু একটা ভালো তড়িৎ বিশ্লেষক পদার্থ। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, দ্যাট মিনস NH4। অ্যামোনিয়াম কার্বনেটের সংখ্যাটা কীরকম, NH4 2। তারপর হচ্ছে CO3। তারপর হচ্ছে সোডিয়াম নাইট্রেটের কথা বলতে পারি, NaNO3, এটাও একটা ভালো লবণ এবং তড়িৎ বিশ্লেষক। এবং পটাশিয়াম নাইট্রেটের কথা বলতে পারি, KNO3, এটাও একটা ভালো তড়িৎ বিশ্লেষক। তারপর ক্যালসিয়াম ক্লোরাইডের কথা বলতে পারি, আমরা আরও কিছু লবণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা একটা ভালো লবণ। তারপরে ক্যালসিয়াম সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেটের কথা বলতে পারি, সিলভার নাইট্রেট একটা ভালো লবণ হিসেবে কাজ করে, AgNO3। তারপরে ফেরাস সালফেট একটা ভালো লবণ, FeSO4। তারপর তোমরা জিঙ্ক সালফেটের কথা বলতে পারো, এটাও কিন্তু একটা ভালো লবণ এবং আমরা অনেক জায়গায় কিন্তু এই জিঙ্ক সালফেট পরবর্তীতে দেখব। তারপর কপার সালফেট খুবই বিখ্যাত একটা লবণ এবং এটাকে আমরা পরবর্তীতে অনেক জায়গায় দেখে নিব। তারপরে কিছু যৌগ লবণ লিখতে পারি, যেমন সোডিয়াম অ্যাসিটেট লিখতে পারি, CH3COO Na, এটাও কিন্তু একটা ভালো লবণ হিসেবে কাজ করে। তো এই কয়টা ছিল আমাদের লবণের এক্সাম্পল। এর মানে এই না যে এই কয়টা আছে, আসলে অনেকগুলো আছে। আমি এখানে তোমাকে সিম্পলি কয়েকটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দিলাম। তার মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা অবশ্যই বিগলিত বা দ্রবীভূত অবস্থায় থাকবে এবং তারা আয়ন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে। খেয়াল করে দেখো, আমি যদি যে কোনো একটা অ্যাসিডকে ভাঙি, ধরো জায়গায় আমি CH3COOH এটাকে ভাঙলাম, তখন সেটা আয়ন তৈরি করবে। একটা হবে CH3COO- আয়ন এবং আরেকটা হবে H+ আয়ন। আবার আমি যদি ক্ষারের মধ্যে যে কোনো একটাকে ভাঙি, তাহলে তারও কিন্তু আয়ন তৈরি করবে। যেমন আমি যদি NH4OH এটাকে ভাঙি, তাহলে তুমি দেখতে পাবে NH+ বা অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে এবং OH- বা হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে। তারপর আমি যদি লবণের মধ্যে যে কোনো একটাকে ভাঙি, কথার কথা আমি কাকে ভাঙবো, আমি KClকে ভাঙতে পারি। তাহলে KClকে যদি আমি ভাঙি, তাহলে দেখো এখানেও একটা আয়ন তৈরি হয়, একটা হচ্ছে K+ আয়ন তৈরি হবে আর একটা হচ্ছে Cl- আয়ন তৈরি হবে। তার মানে প্রত্যেকটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নিত হয়ে তারপর বিদ্যুৎ পরিবহন করে। এখন তারা যে প্রক্রিয়াতে ইলেকট্রনকে ছেড়ে দেয় সেটাকে বলা হয় জারণ প্রক্রিয়া, এবং যে প্রক্রিয়াতে তারা ইলেকট্রনকে গ্রহণ করে সেই প্রক্রিয়াটাকে বলা হয় বিজারণ প্রক্রিয়া। যেমন আমি যদি একটু দেখাই, যে তুমি ধরে নাও K+ এবং Cl- আছে। প্রথমে কিন্তু সে K ছিল, মানে K এর উপর চার্জ ছিল 0, আর Cl যেটা ক্লোরিন, তার উপরে কিন্তু চার্জ ছিল 0। বাট যখন এই পটাশিয়ামটা ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে, তখন সে কিন্তু K+ কনভার্ট হয়েছে। তার মানে সে যেহেতু ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে জারণ প্রক্রিয়া। জারণ প্রক্রিয়ায় কোনো একটা পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয়। আর যখন ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করেছে, তখন সেটা কিন্তু নেগেটিভ চার্জ যুক্ত হয়ে গেছে, তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় বিজারণ প্রক্রিয়া। তার মানে আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষণের মধ্যে একটা রাসায়নিক পরিবর্তন ঘটে এবং এই রাসায়নিক পরিবর্তনটার নামই হচ্ছে জারণ বিজারণ পরিবর্তন। তারপরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটু বিপরীত পদার্থ দেখব, যেটাকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন খেয়াল করে দেখো, আমরা এখানে একটা দ্রবণ নিয়েছি এবং এই দ্রবণটা এমন একটা দ্রবণ যেটা করেছি কি আমাদের এই ব্যাটারি থেকে আসা যে কারেন্টটা আছে সেই কারেন্টটাকে প্রবাহিত হতে দেয়নি, যার ফলে আমাদের এখান দিয়ে যে লাইটটা যাচ্ছে, মানে লাইটটা যে আমি যুক্ত করেছি, এই লাইটের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তার মানে কারেন্টটা চেষ্টা করছে যে এই জিঙ্ক পাত্র মানে পাত বা কপার পাতের মধ্যে দিয়ে গিয়ে এই তরলের মাধ্যমে লাইটের অপর প্রান্তে পৌঁছানো। বাট যেহেতু আমাদের এখানে এমন একটা তরল ইউজ করেছি যেটা বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো পরিমাণ কারেন্ট প্রবাহ করছে না, তার মানে এই পদার্থটাকে আমরা বলতে পারি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থটা কী অবস্থায় থাকবে? অবশ্যই গলিত বা লিকুইড অবস্থা থাকবে। তো এটা অবশ্যই গলিত বা লিকুইড ফরম্যাটে থাকবে। এবং একই সাথে আমরা যখন এই লিকুইড বা গলিত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত করব, তখন তার মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটবে না, দ্যাট মিনস নো কেমিক্যাল চেঞ্জ। এবং আমরা একটাই রাসায়নিক পরিবর্তন দেখেছিলাম, সেটাকে বলা হতো কি জারণ বিজারণ প্রক্রিয়া। তার মানে এই জারণ বিজারণের যে বিক্রিয়াটা আছে, এটা কখনোই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে থাকবে না। এবং একই সাথে আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলতে আসলে কাদেরকে বুঝবো? যারা হচ্ছে একদম পিওর সমযোজী যৌগ বা একদম 100% সমযোজী যৌগ।
কেননা সমযোজী যৌগের মধ্যে কিন্তু এরকম আয়নের মানে পোলারিটি থাকে না, পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে না, মানে কোনো প্রকার কোনো আয়নের যেই দুইটা নির্দিষ্ট মেরু বা দিক পজিটিভ এবং নেগেটিভ এরা কিছুই থাকে না। তো এরাই হচ্ছে খুব ভালো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করতে পারে। আর একটা মজার বিষয় হচ্ছে এই সমস্ত তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে কিন্তু পানির উপস্থিতি থাকে, থাকার পরেও কিন্তু তারা তড়িৎ পরিবহন করে না। তার মানে এটাও আমি লিখতে পারি যে গলিত অবস্থায় থাকতে পারে প্লাস হচ্ছে পানিযুক্ত অবস্থায় থাকতে পারে, H2O যুক্ত। তার মানে পানিযুক্ত অবস্থা থাকার পরও যদি তারা তড়িৎ পরিবহন না করে বা ইলেকট্রনের পরিবহন না করে, তারাই হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তো কয়েকটা এক্সাম্পল আসলে লাগবেই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের, আমি একটু লিখে দিই। প্রথম এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি বিশুদ্ধ পানির কথা বলতে পারো। দ্যাট মিনস তুমি যদি পিওর ওয়াটার বা বিশুদ্ধ পানি নিয়ে যদি এরকম একটা পাত্রের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে চাও, তাহলে কিন্তু তুমি কখনোই বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। তার মানে বিশুদ্ধ পানি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, বাট তুমি যদি অ্যাসিডযুক্ত কোনো পানিকে নিয়ে আসো, সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করবে। তারপর আমরা বিভিন্ন রকম অয়েলের কথা বলতে পারি বা তেলের কথা বলতে পারি, যেমন ক্যারোসিনের তেল হতে পারে, ডিজেল হতে পারে, অকটেন তেল হতে পারে, সয়াবিন তেল হতে পারে, তারপর হচ্ছে অলিভ অয়েল হতে পারে, সরিষার তেল হতে পারে। যে কোনো ধরনের তেল যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কেননা তেলগুলো হচ্ছে আসলে পিওর সমযোজী যৌগ বা অপোলার সমযোজী যৌগ। তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই তড়িৎ অবিশ্লেষ্য হিসেবে কাজ করবে। তারপর আমি আরও কিছু জিনিসের এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে আমরা যে চিনি খাই, দ্যাট মিনস সুগার যে খাই, এই সুগার বা চিনি এটার যে জলীয় দ্রবণটা আছে, সেই জলীয় দ্রবণটাও কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য। অথবা তোমরা যে গ্লুকোজ খাও, গ্লুকোজ হচ্ছে C6H12O6, আমি উপরে লিখে দিচ্ছি। তো গ্লুকোজ হচ্ছে C6H12O6। তো আমি যদি গ্লুকোজের সাথেও পানি যোগ করি এবং সেটাকেও যদি আমি এরকম দ্রবণের মাধ্যমে রাখি, সেটাও কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য হিসেবেই কাজ করবে। তাহলে গ্লুকোজযুক্ত পানি এবং সুক্রোজ বা বলা যায় সুগার যুক্ত পানি, এরাও তড়িৎ অবিশ্লেষ্য হিসেবে কাজ করে। তারপর একটা ব্যতিক্রমধর্মী পরিবাহী দেখব, সেটা হচ্ছে সুপার কন্ডাক্টর বা শক্তিশালী পরিবাহী। এবং এই সুপার কন্ডাক্টরগুলো হচ্ছে এমন একটা সংকর জাতীয় পদার্থ, যেখানে আমরা দুই বা তার চেয়ে বেশি বিভিন্ন ধরনের মেটাল যুক্ত করে একটা নির্দিষ্ট ধাতু তৈরি করে থাকি বা নির্দিষ্ট একটা ল্যাটিস বা ক্যালাস তৈরি করে থাকি, যেটা একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে টোটালি সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। আসলে সুপার কন্ডাক্টর মানে হচ্ছে কি, এক্ষেত্রে এই সমস্ত পদার্থের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো কোনো প্রকার কোনো শক্তি ক্ষয় ছাড়াই সুন্দরভাবে পরিবাহিত হতে পারে যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে। তার মানে আমরা তো দেখেছিলাম যে ইলেকট্রনকে যদি পরিবহন করতে হয় কোনো একটা কন্ডাক্টর বা পরিবাহীর মধ্যে, তাহলে দুই প্রান্তে কিন্তু আমাদের বিভব পার্থক্য দিতে হবে। বাট সুপার কন্ডাক্টরের মধ্যে হয় কি, একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে কোনো প্রকার কোনো বিভব শক্তি দেওয়া লাগে না। ওই মেটালের দুই পাশে বা পদার্থের দুই পাশে ইলেকট্রন খুব সহজে খুব দ্রুত পরিবাহী হতে পারে। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাই, সেটার নাম হচ্ছে নিওবিয়াম জার্মেনিয়াম, এবং এটার একটা ল্যাটিস বা ক্যালাস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটার সংকেতটা হচ্ছে Nb3Ge, যেখানে Nb মানে হচ্ছে নিওবিয়াম এবং Ge মানে হচ্ছে জার্মেনিয়াম। তো এই পদার্থটা একটা সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে এবং একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে এই পদার্থের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, এগুলো মানে ভয়াবহ সাংঘাতিক শক্তি নিয়ে চলাফেরা করতে পারে, এবং এই তাপমাত্রাটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রা, যেটাকে আমরা টিসি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে নিওবিয়াম জার্মেনিয়ামের জন্য যে মানে সন্ধি তাপমাত্রা আছে, সেটার মান হচ্ছে 23.2 কেলভিন। তার মানে তুমি যদি এই পদার্থটাকে 23.2 ক্যালভিনের নিচে রাখো বা এর চেয়ে যদি কম তাপমাত্রায় রাখো, তাহলে এই পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ হবে কোনো প্রকার কোনো বাহ্যিক শক্তি ছাড়াই। দ্যাট মিনস এটা একটা সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করবে। আর ল্যাটিস বা ক্যালাসের দিকে যদি তাকাও, তাহলে এই যে এখানে গ্রিন কালারের যেই পরমাণুগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নিওবিয়ামের পরমাণু, এবং এই যে সাদা কালারের যে পরমাণুগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের জার্মেনিয়ামের পরমাণু। এবং নিওবিয়াম যেহেতু 3টা করে আছে, তাই তুমি দেখতে পাচ্ছি এখানে এরকম 3টা করে তারা জোট বেঁধে আছে। দ্যাট মিনস Nb3 মানে হচ্ছে কি 3টা করে এখানে নিওবিয়াম যেই পরমাণু আছে, সেটা একটা মাত্র জার্মেনিয়ামের সাথে যুক্ত। তাহলে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে অবশ্যই একটা তাপমাত্রা কাজ করে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, এবং এই তাপমাত্রার নিচে যদি আমি নিয়ে আসতে পারি কোনো একটা সুপার কন্ডাক্টরকে, তাহলে তারা কোনো প্রকার শক্তি ছাড়াই বিদ্যুৎ পরিবহন করতে পারবে বা ইলেকট্রনের পরিবহন করতে পারবে। তাহলে আমরা সুপার কন্ডাক্টরের একটা শর্ত লিখতে পারি যে আমাদের টেম্পারেচার যদি হয় T এবং এটা যদি আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচারের চেয়ে কম হয় কোনো সুপার কন্ডাক্টরের জন্য, তাহলে ওই সুপার কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স বা রোধ আছে, যেটাকে আমরা R দ্বারা প্রকাশ করি, এই রোধের মানটা হয়ে যাবে একদম 0।
এবং এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি শূন্য হয়, সরাসরি শূন্য না, মানে শূন্যের একদম কাছাকাছি চলে আসবে। তখন কিন্তু আমরা খুব সহজেই এর মধ্যে দিয়ে কোনো প্রকার বাধা ছাড়াই ইলেকট্রনকে পরিবহন করতে পারবো। এবার আমরা কিছু ডিফারেন্স দেখব। দ্যাট মিন্স আমরা যে ধাতব পরিবাহী বা ইলেকট্রনিক পরিবাহী পড়েছিলাম এবং তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক পরিবাহী যে পড়েছিলাম তাদের মধ্যে কিছু ডিফারেন্স বা পার্থক্য দেখব। তো এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কী? প্রথম যে পার্থক্যটা হচ্ছে সেটা তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে আমাদের এখানে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ধাতুর মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন হয়। দ্যাট মিন্স আমি যদি একটু এগুলো লিখে ফেলি পয়েন্ট আকারে, একটা কথা হচ্ছে কি এখানে মেটাল বা ধাতু, এই মেটাল বা ধাতুর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি বা তড়িৎ পরিবহন হয়। বাট আমি যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কথা বলতে চাই তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু একদম গলিত বা দ্রবীভূত যে আয়নগুলো আছে, দ্যাট মিন্স দ্রবণের কথা যদি বলি সলিউশন, আমি বাংলায় লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই দ্রবণের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি বা কারেন্ট পরিবহন হয়, দ্যাট মিন্স তড়িৎ পরিবহন হয়, তড়িৎ পরিবহন। এবং এখানে আমি যদি মেটাল না লিখে অন্য কিছু লিখি, ধাতু লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে ধাতব যে সমস্ত পদার্থ আছে, ধাতব না লিখে আমি কঠিন পদার্থ লিখতে পারি, তাহলে সবচেয়ে সুবিধা হবে বুঝতে। কঠিন পদার্থের মধ্যে দিয়ে, না কঠিন না ধাতুই লিখি, তাহলে ধাতব যে সমস্ত পদার্থ আছে ওর মধ্যে দিয়ে আমাদের এখানে তড়িৎ পরিবহন হয়। তো এটা হচ্ছে আমাদের প্রথম যে পার্থক্য আছে সেটা। তারপরে যেই পার্থক্যটা আছে বা ডিফারেন্সটা আছে সেটা হলো আমাদের ধাতব পরিবাহীতে যখন তড়িৎ পরিবহন হয় তখন তার মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, দ্যাট মিন্স কোনো কেমিক্যাল চেঞ্জ ঘটে না। তো এটা আমরা এখানে পাশে লিখতে পারি, নো কেমিক্যাল চেঞ্জ। কিন্তু আমরা যখন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করব তখন কিন্তু আয়নে ভেঙে যাবে তারা, এবং আয়নগুলো আমাদের এই তড়িৎদ্বার যেগুলো আছে, দ্যাট মিন্স এই পাতগুলো আছে তার প্রতি আকৃষ্ট হবে। তার মানে টোটালি একটা রাসায়নিক পরিবর্তন এখানে ঘটবে। তার মানে এই জায়গাটাতে আমাদের কেমিক্যাল চেঞ্জ ঘটে। তারপর আরেকটা ইন্টারেস্টিং পার্থক্য সেটা হচ্ছে তোমরা অলরেডি ধরতে পেরেছো, সেটা হলো আমাদের ধাতব পরিবাহীতে ইলেকট্রন যেদিকে মানে প্রবাহিত হয়, আমাদের তড়িৎ কিন্তু তার অপোজিট সাইডে বা বিপরীত দিকে প্রবাহিত হয়। যেমন আমি যদি তোমাকে দেখাই যে আমরা এখানে একটা প্রান্ত রাখলাম এ আর এখানে একটা প্রান্ত রাখলাম হচ্ছে বি, ধরো এই তারটার জন্য, তাহলে এই বিন্দুর বিভব যদি আমি বেশি করে দিই, বি বিন্দুর বিভব যদি আমি কম করে দিই, অবশ্যই এ থেকে বি এর দিকে আমাদের তড়িৎ বা কারেন্ট প্রবাহিত হবে, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। বাট বিপরীত দিকে আমাদের প্রবাহিত হবে হচ্ছে ইলেকট্রন, তার মানে আই প্রবাহিত হবে এদিকে এবং ইলেকট্রনের যে প্রবাহ তা থাকবে তার বিপরীত সাইডে। বাট আমি যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দিকে তাকাই, সেখানে হচ্ছে কি আয়ন যেদিকে প্রবাহিত হবে তড়িৎ কিন্তু সেদিকে প্রবাহিত হবে। আয়ন বলতে আমরা কাকে বুঝি, যেমন Na প্লাস একটা আয়ন হতে পারে, তারপর যে সিলভার প্লাস একটা আয়ন হতে পারে, ক্লোরিন মাইনাস একটা আয়ন হতে পারে। তো আয়ন যেদিকে মুভ করবে আমাদের তড়িৎ বা কারেন্ট আই সেটাও সেদিকে মুভ করবে। তো জিনিসটা আমরা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রন যেদিকে যাবে, দ্যাট মিন্স ইলেকট্রন যদি সামনের দিকে যায়, আমি যদি একটু অন্যভাবে দেখাই তাহলে কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে পেছনের দিকে যাবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে ইলেকট্রন সামনে আগালে কারেন্ট পেছনে আগাবে। বাট তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আমাদের আয়নের কথা যদি বলি, আয়নস মানে সোডিয়াম বা হচ্ছে পটাশিয়াম আয়ন, তো এই আয়নগুলো যেদিকে যাবে আমাদের কারেন্ট যেটা কাজ করবে সেটাও কিন্তু একই দিকে যাবে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল তো না, আমরা এখানে আরেকটা ডিফারেন্স দেখতে পারি, সেটা হচ্ছে আমি যদি হিট বাড়াই, যেটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি, তো তাপমাত্রা যদি আমি বাড়াই বা তাপের পরিমাণটা যদি বাড়াই তাহলে ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্টের পরিমাণটা আছে সেটা কিন্তু কমে যাবে। দ্যাট মিন্স ওই ইলেকট্রনগুলো কিন্তু তখন বাধা খাবে হিটের জন্য, যার ফলে তার কারেন্টের প্রবাহটা কমে যাবে। বাট আমি যদি উল্টা ঘটনা দেখি তাহলে দেখতে পাচ্ছ তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমি যদি হিটের পরিমাণটা বাড়াই বা তাপের পরিমাণটা যদি বাড়াই তাহলে কারেন্টের যে প্রবাহ সেটা অবশ্যই বাড়বে। কেন বাড়বে সেটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। তারপরে সেটা হচ্ছে আমরা যখন এরকম ধাতব পরিবাহীতে ইলেকট্রনের প্রবাহ ঘটাই তখন কিন্তু কোনো প্রকার কোনো জড় বস্তুর স্থানান্তর ঘটে না। জড় বস্তু মানে হচ্ছে কি বলবো, যে একটা কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড। তাহলে এখানে কোনো কেমিক্যাল কম্পাউন্ড বা জড় বস্তুর যে মুভমেন্টটা আছে সেটা ঘটে না, জড় বস্তুর চলাচল এই জিনিসটা ঘটে না। দ্যাট মিন্স জড় বস্তুর চলাচল হয় না।
অর্থাৎ তুমি যখন এরকম একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন দেখবে তারের আগের অবস্থা এবং পরের অবস্থা একদমই সেম, তারের মধ্যে কোনো প্রকার কোনো ক্ষয় হয়নি বা কোনো জায়গার ম্যাটেরিয়াল অন্য কোনো জায়গায় চলে যায়নি। এই জিনিসটাকে বলা হয় জড় বস্তুর কোনো চলাচল হয় না। বাট আমি যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কথা বলি তাহলে অবশ্যই এই জড় বস্তুর চলাচলটা হয়। আমি জাস্ট হয় লিখে রাখছি যাতে তোমরা বুঝতে পারো। আমি পুরোটাই লিখি, জড় বস্তু চলে, দ্যাট মিনস জড়বস্তু চলাচল ঘটে। কিভাবে ঘটে? আমরা যখন তড়িৎ বিশ্লেষণ পড়ব তখন ভালোভাবে দেখতে পাবো যে আমরা এখানে যে দুটো তড়িৎ দাঁত দিয়েছি বা পাত দিয়েছি, আমি বলেছিলাম এটাও জিঙ্কের তড়ি, এটা হচ্ছে জিঙ্কের তড়ি অথবা কপারের তড়ি। তো কোনো একটা সময় আমরা দেখতে পাবো যে একটা জিঙ্কের তড়ি পাত এটা খুবই ভারী হয়ে গেছে এবং আরেকটা জিঙ্কের তড়ি পাত এটা খুবই পাতলা হয়ে গেছে, দ্যাট মিনস এটা ক্ষয় হচ্ছে। তার মানে একটা হচ্ছে পুরো হচ্ছে আরেকটা হচ্ছে ক্ষয় হচ্ছে। তো এই যে ক্ষয় হচ্ছে বা পুরো হয়ে যাচ্ছে এটার মেইন কারণটা হচ্ছে কি, আমাদের দ্রবণ থেকে যে আয়নগুলো ছিল সেগুলো আসলে চলাচল করে একটা তড়িৎদ্বারের মধ্যে জমা হচ্ছে, আরেকটা তড়িৎদ্বারের মধ্যে গিয়ে ক্ষয় হচ্ছে, মানে আরেকটা তড়িৎদ্বারকে একদম ক্ষয় করে ফেলছে। তো এই ঘটনাটাকে বলা হয় জড়বস্তু চলাচল করে বা জড়বস্তু চলতে পারে। তারপরে আরেকটা বিষয়, সেটা লাস্ট বা ফাইনাল বিষয়, সেটা হলো সূত্র বা ফর্মুলা। আমি একটু ভিন্ন কালারে লিখছি। আমাদের এখানে ধাতব পরিবাহী যেটা, সেটা হচ্ছে ওহমস ল বা ওহমের সূত্র মেনে চলে। আর আমাদের তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা আছে সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র মেনে চলে। তো ফ্যারাডের সূত্রটা কীরকম সেটা আমরা যখন পড়ব, মানে তড়িৎ বিশ্লেষণ নিয়ে বিস্তারিত, তখন জানতে পারবো। তার মানে ফ্যারাডে ল মেনে চলে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর ওহমের সূত্র বা ওহমস ল মেনে চলে ধাতব পরিবাহী। তারপরে চলো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের প্রকারভেদ বা টাইপস অফ ইলেকট্রোলাইটস। যে আমরা ইলেকট্রোলাইটস যে দেখেছিলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এতক্ষণ ধরে, সেটা আসলে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য বা স্ট্রং ইলেকট্রোলাইটস, আর একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইটস। তো বিষয়টা কীরকম, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে। এখন আমি যদি দ্বিতীয়টার দিকে আগে তাকাই, খেয়াল করে দেখো, এটা কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটস এবং তুমি এটার মধ্যে যে লাইটটাকে দেখতে পাবে সেই লাইটটা কিন্তু খুব স্ট্রংলি জ্বলছে বা খুব আলো দিয়ে জ্বলছে। বাট তুমি যদি প্রথম তড়িৎ বিশ্লেষের দিকে তাকাও, যেটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট, ওর ক্ষেত্রে কিন্তু লাইটটা খুব হালকাভাবে জ্বলছে। যদিও আমি জানি না পার্থক্য বুঝতে পারছো কিনা, বাট এখানে কিন্তু একটা কালারের পার্থক্য আছে। এটা একটু ডিপ, মানে ডিপ ইয়েলো বা খুব গাঢ় হলুদ, আর এটা হচ্ছে একটা মানে ব্রাইট ইয়েলো বা হালকা হলুদ। তো এটা ঘটার কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য। তো যখন আমরা সবল কোনো তড়িৎ বিশ্লেষণের কথা বলবো, এরা আসলে এমন কিছু তড়িৎ বিশ্লেষ্য যারা জলীয় দ্রবণে 100% বিয়োজিত হবে। তার মানে আমি যদি তাদেরকে কারেন্ট ফ্লো করাই বা কারেন্ট যদি পরিবহন করি, তারা 100% একদম বিয়োজিত হয়ে যাবে। যদি আমি NaCl এর কথা বলি, তাহলে ওর মধ্যে দিয়ে বা ওর জলীয় দ্রবণে যখন আমি বিদ্যুৎ পরিবহন করব, তখন 100% Na+ তৈরি হবে NaCl থেকে এবং 100% ক্লোরিন মাইনাস তৈরি হবে। তাহলে সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় একদম সম্পূর্ণভাবে বিয়োজিত হয় বা একদম 100% যদি ভেঙে যায়, তাহলে তারা কিছু আয়ন তৈরি করবে। তো এই ঘটনাটাই হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্যের ঘটনা। তো সবল তড়িৎ বিশ্লেষ্য সবসময় 100% বিয়োজিত হয়ে যায় বা 100% ভেঙে যায়। এবং এটা কখন ভাঙে, যখন আমি তাদের দ্রবণের মধ্যে বিদ্যুৎ বা তড়িৎ পরিবহন করব। তাহলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যারা, তারা একটু ভিন্ন। অর্থাৎ যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আংশিকভাবে ভেঙে যায় বা আংশিকভাবে ভেঙে আয়নে পরিণত হয়, তারা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা কিসের এক্সাম্পল দিতে পারি? আমরা সোডিয়াম অ্যাসিটেটের এক্সাম্পল দিতে পারি, CH3COO Na, এটার একটা এক্সাম্পল দিতে পারি। তো এটা যখন আমরা জলীয় দ্রবণে নিয়ে যাব, তখন এটা কিন্তু ভেঙে যাবে। ভেঙে একটা অংশ তৈরি করবে C মানে CH3COO মাইনাস আয়ন এবং Na+ আয়ন। মজার বিষয় হচ্ছে এই যে এখানে দুটো আয়ন তৈরি হলো, এটা কিন্তু 100% ভেঙে গিয়ে তৈরি হবে না। অর্থাৎ তুমি যদি 100% সোডিয়াম অ্যাসিটেট নিয়ে কাজ করো, তার মধ্যে থেকে হয়তো তোমার 20 কি 30%-এর মতো আমাদের এই সোডিয়াম অ্যাসিটেট ভাঙবে, ভেঙে গিয়ে এই দুটো আয়নকে তারা তৈরি করবে। তার মানে এই 100% থেকে মাত্র কয়েক পার্সেন্ট, আমি ধরলাম হচ্ছে 70% কথার কথা, এই 70% অংশ ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই দুটো আয়ন তৈরি করবে। তো এই ধরনের তড়িৎ বিশ্লেষ্যগুলোকে আমরা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলে থাকি।
এখন এই যে সবল তড়িৎ বিশ্লেষ্য দেখতে পাচ্ছি, এদেরকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আবার দুর্বল তড়িৎ বিশ্লেষ্যকে আমরা অন্য চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। যেমন ধরে নাও এ আর বি হচ্ছে আমাদের একটা আয়নিক যৌগ। তাহলে এটা যখন জলীয় দ্রবণে ভেঙে যাবে এবং এটা যদি সবল তড়িৎ বিশ্লেষ্য হয়, তাহলে সে অবশ্যই এ প্লাস আয়ন তৈরি করবে এবং বি মাইনাস আয়ন তৈরি করবে, এবং তাদের মধ্যে আমরা একটা প্লাস দিতে পারি। বাট এ থেকে যেহেতু এ বি থেকে যেহেতু এ প্লাস বি মাইনাস তৈরি হয়েছে, তাই আমরা এখানে একটা তীর দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। এই তীর দিয়ে প্রকাশ করাটাকে আমরা সবল তড়িৎ বিশ্লেষ্য হিসেবে জানবো। এর মানে হচ্ছে আমাদের এ আর বি 100% ভেঙে গেছে এবং ভেঙে গিয়ে সে এ প্লাস এবং বি মাইনাস আয়ন তৈরি করেছে। বাট আমি যদি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এ বিকে ধরি, তাহলে তারাও কিন্তু কিছু অংশ ভেঙে এ প্লাস তৈরি করবে এবং বি মাইনাস তৈরি করবে। যেহেতু তারা 100% ভেঙে যায়নি, এই জন্য তাদের ক্ষেত্রে একটা চিহ্ন ইউজ করতে হয়, যেটাকে আমরা উভমুখী সাইন বলে থাকি। তাহলে এই সাইনটা যখন থাকবে, তখন তোমাকে বুঝতে হবে যে এ আর বি হচ্ছে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, যারা 100% ভেঙে যায়নি, মাত্র কিছু অংশ ভেঙে এ প্লাস আয়ন এবং বি মাইনাস আয়ন তৈরি করেছে। আমি ধরে নিলাম তারা হচ্ছে 70% ভেঙে গেছে। তো এটা হচ্ছে আমাদের প্রকাশের সিস্টেম। এবার আমরা কিছু শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য পদার্থদেরকে দেখব। দ্যাট মিনস আমরা তো জানি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কীরকম হতে পারে, অ্যাসিড হতে পারে, ক্ষার হতে পারে, তারপর হচ্ছে লবণ হতে পারে। তো সেগুলো নিয়ে আমরা একটু দেখি। তো স্ট্রং ইলেকট্রোলাইট বা শক্তিশালী বা সবল তড়িৎ বিশ্লেষ্যর আমি যদি অ্যাসিড বা অম্লের কিছু এক্সাম্পল তোমাদেরকে দেই, তারপর আমি দিব কি বেস বা ক্ষারের কিছু এক্সাম্পল দিব, ফাইনালি সল্ট বা লবণের কিছু এক্সাম্পল দিব। তো আমি একটু লিখে দিচ্ছি অ্যাসিড, ক্ষার, আর একটা হচ্ছে সল্ট আমি উপরে লিখলাম। তাহলে দেখো কী কী এক্সাম্পল থাকতে পারে। প্রথম এক্সাম্পলটা হচ্ছে আমি তোমাদেরকে সল্ট না অ্যাসিড আর ক্ষারটা দিই, তারপর হচ্ছে লবণেরটা দিব। অ্যাসিড বলতে তুমি যত ধরনের জৈব অ্যাসিড দেখতে পাবে, দ্যাট মিনস H2SO4, এটা একটা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপর হচ্ছে HCl বলতে পারো, তারপর হচ্ছে পারক্লোরিক অ্যাসিড HClO4, তারপরে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড HNO2, HNO3, ঠিকমতো লিখি HNO2 মানে নাইট্রাস অ্যাসিড, তারপর হচ্ছে HNO3 তার মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো এটা সবই হচ্ছে কি শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপরে হাইড্রোজেন এবং হ্যালোজেনের মধ্যকার যে সমস্ত অ্যাসিড আছে, যেমন HCl, তারপর হচ্ছে আমি বলতে পারি HBI মানে বিআর, তারপর বলতে পারি HI, দ্যাট মিনস হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এরা সবাই কিন্তু শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপর আরও কিছু জিনিস না, আর কিছু দেওয়ার দরকার নেই, বাকি যত জৈব অ্যাসিড আছে মানে অজৈব অ্যাসিড আছে, তারা সবাই হচ্ছে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বেস বা ক্ষারের মধ্যে যদি বলি, সেটা হচ্ছে তুমি ধরতে পারো যে NaOH, যেটা একদম শক্তিশালী না, NaOH তো না, হ্যাঁ NaOH হচ্ছে আমাদের শক্তিশালী একটা বেস হিসেবে কাজ করে বা ক্ষার হিসেবে কাজ করে। তারপর আমি বলতে পারি Na2CO3, দ্যাট মিনস সোডিয়াম কার্বনেট, এটা একটা শক্তিশালী ক্ষার হিসেবে কাজ করে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করে। তারপর তোমরা KOH এর কথা বলতে পারো, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কথা বলতে পারো, CaOH2, এটাও একটা শক্তিশালী ক্ষার হিসেবে কাজ করে। এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাকেও তোমরা লিখতে পারো শক্তিশালী ক্ষার হিসেবে কাজ করে। অর্থাৎ এক কথায় এরা হচ্ছে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন মজার বিষয় হচ্ছে, যখন তুমি এরকম শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার এদেরকে মিশ্রিত করবে, তখন তারা একটা নতুন জিনিস তৈরি করবে, যেটাকে আমরা লবণ বলে থাকি বা সল্ট বলে থাকি। এবং ওই লবণ বা ওই সল্ট, এগুলো কিন্তু শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। তার মানে আমরা এদেরকে মিশ্রণের ফলে অবশ্যই কিছু সল্ট পাবো বা লবণ পাবো, এবং এই লবণগুলো হচ্ছে আমাদের শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য। তো কী কী হতে পারে খেয়াল করে দেখো। আমরা একটা লবণের কথা বলতে পারি যে NaCl, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। NaCl একটা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেটা একটা লবণ। তারপর হচ্ছে সোডিয়াম নাইট্রেট, Na2, আচ্ছা সোডিয়াম নাইট্রেট মানে হচ্ছে NaNO3, রাইট, NaNO3, এটা একটা শক্তিশালী লবণ। তারপর আমি বলতে পারি সোডিয়াম সালফেট, দ্যাট মিনস Na2SO4, এটা একটা শক্তিশালী লবণ বা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপর হচ্ছে সিলভার নাইট্রেট, AgNO3, এটাও কিন্তু একটা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপর পটাশিয়াম নাইট্রেটের কথা বলতে পারি, KNO3, এটা। তারপর আমি বলতে পারি KCl বা পটাশিয়াম ক্লোরাইড, এটা। এগুলো কিন্তু সব লবণ। তারপরে আমি বলতে পারি ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2। তারপরে বলতে পারি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দ্যাট মিনস MgCl2। তারপরে খুবই বিখ্যাত দুইটা লবণ আছে, একটা হচ্ছে জিঙ্ক সালফেট, যেটা নিয়ে আমরা অনেক কাজ করব ভবিষ্যতে, আর একটা হচ্ছে কপার সালফেট, এটা নিয়ে আমরা অনেকগুলো কাজ করব। তাহলে জিঙ্ক সালফেট, কপার সালফেট, এগুলো হচ্ছে কতগুলো লবণ। তারপরে তুমি পটাশিয়াম সালফেটও বলতে পারো, K2SO4। তো এই যে আমরা অনেকগুলো লবণের এক্সাম্পলটা দেখিয়েছি, এরা সবাই হচ্ছে আমাদের শক্তিশালী লবণ এবং একই সাথে শক্তিশালী
মানে কি বলবো, তড়িৎ বিশ্লেষক হিসেবেও তারা কাজ করে। তাহলে খুবই সহজ একটা টেকনিক যে তুমি যদি শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার একত্রে বিক্রিয়া করো তাহলে তুমি শক্তিশালী লবণ পাবে, বা বলা যায় শক্তিশালী তড়িৎ বিশ্লেষক পদার্থ পাবে। এখন খেয়াল করো, আমরা কিন্তু এখানে শুধুমাত্র সবল তড়িৎ বিশ্লেষণ নিয়েই কথা বলেছি, বাট দুর্বল তড়িৎ বিশ্লেষণ নিয়ে কোনো এক্সাম্পল দেখাইনি। তাহলে চলো আমরা এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষক পদার্থের কিছু এক্সাম্পল দেখব। তাহলে দুর্বল তড়িৎ বিশ্লেষণের মধ্যে একই রকমভাবে দুর্বল অ্যাসিড আছে, দুর্বল ক্ষার আছে এবং কিছু দুর্বল লবণ আছে। এবং আমি আরেকটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে সমস্ত ধরনের যেই জৈব যৌগ আছে তারাই আসলে দুর্বল তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করে। তার মানে তুমি জৈব অ্যাসিড নিতে পারো, জৈব ক্ষার নিতে পারো, জৈব যৌগের লবণ নিতে পারো, তারাই আসলে দুর্বল তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করবে। আর যে সমস্ত অজৈব যৌগ আছে তারা আসলে শক্তিশালী তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখতেই পারি, কোনো সমস্যা নেই। আমরা প্রথমে দেখব দুর্বল অ্যাসিডের এক্সাম্পল। তো কয়েকটা জৈব অ্যাসিড দেখি, যেমন হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, যেটা সংক্ষেপে তোমরা জানো HCOOH, এটা হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। তারপর ইথানোয়িক অ্যাসিডেরও সংকেত জানো CH3COOH, এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষক। আরও কিছু অ্যাসিড আছে, যেমন অক্সালিক অ্যাসিডের কথা বলতে পারি, যেটা সংকেত হচ্ছে H2C2O4, এটাকে আমরা অক্সালিক অ্যাসিড হিসেবে চিনে থাকি। তারপর তুমি বেনজুইক অ্যাসিডের কথা বলতে পারো, C6H5, তারপর হচ্ছে COOH, এটা হচ্ছে বেনজুইক অ্যাসিড। দ্যাট মিনস বেনজিনের একটা হাইড্রোজেনকে আমি যদি কার্বোক্সিলিক মূলক দ্বারা রিপ্লেস করি তবেই আমরা এখানে বেনজুইক অ্যাসিডকে পাবো। তারপর একটা ব্যতিক্রমধর্মী অ্যাসিড দেখাবো, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড অ্যাসিড। তোমাদের অনেকে মনে হতে পারে এটা একটা অজৈব যৌগ, বাট স্টিল এটা কিন্তু একটা দুর্বল অ্যাসিড হিসেবেও কাজ করবে। তারপর হাইড্রোজেন সায়ানাইডের কথা বলতে পারি, HCN। তো হাইড্রোজেন সায়ানাইডটা একটা দুর্বল অ্যাসিড হিসেবে কাজ করে। এছাড়া আরও অনেক ধরনের অ্যাসিড আছে, যেমন প্রোপানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, হেপ্টানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড। তো যত ধরনের জৈব অ্যাসিড আছে সবাই আসলে দুর্বল অ্যাসিড এবং একই সাথে দুর্বল তড়িৎ বিশ্লেষক পদার্থ। তারপরে দুর্বল ক্ষারের কথা বলতে পারি, বিভিন্ন ধরনের জৈব ক্ষারক হচ্ছে দুর্বল ক্ষারক, যেমন আমি মিথাইল অ্যামিনের কথা বলতে পারি, খুবই ইম্পর্টেন্ট একটা ক্ষার, এটার সংকেত হচ্ছে CH3NH2। তো এটাকে আমরা মিথাইল অ্যামিন বলতে পারি, অর্থাৎ অ্যামিন যৌগ যারা আছে তারা সবাই হচ্ছে দুর্বল ক্ষার। তারপর ইথাইল অ্যামিনের কথা বলতে পারি, যেমন C2H5, তারপর হচ্ছে NH2, এটা হচ্ছে আমাদের ইথাইল অ্যামিন। তারপর ফিনাইল অ্যামিনের কথা আমি বলতে পারি, একই রকমভাবে বেনজিন লিখব C6 এবং হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দিব অ্যামিন মূলক দ্বারা। তো এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট দুর্বল ক্ষার। তারপর আরেকটা দুর্বল ক্ষার আছে যেটা তোমরা দেখলে হয়তো একটু চমকে যাবে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে দেখতে আমাদের শক্তিশালী মনে হলো, আসলে এটা শক্তিশালী ক্ষারক না, এটা একটা দুর্বল ক্ষারক এবং একই সাথে দুর্বল তড়িৎ বিশ্লেষক পদার্থ। তারপর আমরা লবণ দেখব, সেটা হচ্ছে খুব কম সংখ্যক আমরা দুর্বল লবণ পাই প্রকৃতিতে যারা তড়িৎ বিশ্লেষণ করে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মার্কারি 2 ক্লোরাইড, এবং এটা সংকেত হচ্ছে আমাদের HgCl2। তাহলে এটার নাম হচ্ছে কি, মার্কারি 2 ক্লোরাইড। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে lead 2 অ্যাসিটেট, যেটাকে আমরা এভাবে লিখি যে প্রথমে আমরা CH3, তারপর হচ্ছে COO, এই জিনিসটাকে লিখব এবং এটাকে আমরা ডাবল করে দিব, তারপর আমরা লেড বা পিপিকে লিখে ফেলবো। তাহলে এটার নাম হচ্ছে কি, lead 2 অ্যাসিটেট। তাহলে lead 2 অ্যাসিটেট এবং মার্কারি 2 ক্লোরাইড এটা আসলে দুর্বল লবণ হিসেবে কাজ করে। তো এই কয়টা এক্সাম্পল ছিল আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষণ নিয়ে। এবার তোমাকে একটা ট্রিক্স শিখিয়ে দিই, সেটা হচ্ছে তুমি যদি কোনো দুর্বল তড়িৎ বিশ্লেষক অ্যাসিড দেখতে চাও তাহলে তাদের একটা কিন্তু শর্টকাট সংকেত আছে। এই সংকেতটা হচ্ছে R, তারপর হচ্ছে COOH, যেখানে আর এর কিন্তু একটা মান আছে যেটা তোমরা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগে পড়বে, বাট একটু দেখিয়ে দিই। আর মানে হচ্ছে CnH2n+1। তো এই ফর্মুলা ইউজ করে তোমরা সহজেই যে কোনো একটা দুর্বল অ্যাসিড বা দুর্বল তড়িৎ বিশ্লেষককে বের করতে পারো। যেমন আমি যদি n এর মানটা চেঞ্জ করে দিই, কথার কথা আমাদের যদি n এর মানটা ধরো 5 দিলাম, তাহলে দেখো তো আমাদের সংকেত কী হবে, আমাদের জৈব অ্যাসিডের সংকেত হবে C5, n এর মান হচ্ছে 5, H এর মান কী হবে, H এর পরে হবে হচ্ছে 5 দুগুণে 10 + 1 মানে 11, তাহলে H11, তারপর হচ্ছে COOH। তার মানে তোমাকে যদি এরকম একটা সংকেত দেওয়া থাকে তুমি সহজে বুঝতে পারবে এটা একটা জৈব অ্যাসিড এবং একই সাথে এটা একটা দুর্বল তড়িৎ বিশ্লেষক পদার্থ। তো এই সংকেতটা অবশ্যই মনে রাখবে, RCOOH এটাই হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড হিসেবে কাজ করে।
এবার একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট শেয়ার করব দুর্বল তড়িৎ বিশ্লেষণ নিয়ে। সেটা হচ্ছে এরকম যে আমরা এই যে দুর্বল তড়িৎ বিশ্লেষ পদার্থ দেখতে পাচ্ছি, এরা কিন্তু দ্রবণে খুব কম পরিমাণে তড়িৎ পরিবহন করে, তাই না? কেননা এরা কিন্তু 100% বিয়োজিত হয় না, জাস্ট কয়েক পার্সেন্ট বিয়োজিত হয়। বাট আমি যদি এই দুর্বল তড়িৎ বিশ্লেষ পদার্থের যে ঘনমাত্রা আছে সেটাকে কমিয়ে দিই, বা ওই দ্রবণটাকে যদি বেশি পরিমাণ লঘু করে ফেলি, লঘু মানে হচ্ছে কি আমি পানি ঢেলে তাকে পাতলা করে ফেললাম, অথবা তার ঘনত্ব বা ঘনমাত্রা যেটা আছে দ্রবণের ঘনমাত্রাটাকে আমি কমিয়ে দিলাম বা লঘুকরণ করলাম বেশি পরিমাণে, তখন কিন্তু তাদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহীর মানটা বাড়বে। দ্যাট মিনস কারেন্ট যেটা আছে তার মানটা বেড়ে যাবে। তো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি বৈশিষ্ট্য যে তুমি যদি কখনো দুর্বল তড়িৎ বিশ্লেষক পাও, তাকে যদি তুমি লঘু করতে থাকো বা তার ঘনমাত্রা যদি কমাতে থাকো পানি মিক্সড করে, বা দ্রবণের মধ্যে দ্রাব্যতার পরিমাণ যদি বাড়াতে থাকো, তাহলে অবশ্যই তার মধ্যে কারেন্টের পরিমাণটা বাড়বে। এবং আমি যদি সবল তড়িৎ বিশ্লেষের কথা বলি, তাহলে সবল তড়িৎ বিশ্লেষে কিন্তু এই ঘটনা ঘটে না। বাট সবল তড়িৎ বিশ্লেষণের জন্য হয় কি, যে তুমি যদি ঘনমাত্রাটা বাড়াও তখন তোমার কারেন্টের মানটা বাড়বে। তো দ্রবণ লঘু করা বা অন্য কিছুর উপর কিন্তু সেটা আবার নির্ভর করবে না। তো ওটা থাক, আমরা এটাই বুঝবো যে দুর্বল তড়িৎ বিশ্লেষ পদার্থ অবশ্যই আমি যদি লঘু করতে পারি বা তার ঘনমাত্রা যদি কমাতে পারি, তবে তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের মানটা বাড়তে থাকবে বা তড়িৎ পরিবহন ক্ষমতাটা বেড়ে যাবে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।